সংস্কারের আলাপ দীর্ঘ হলে সংকট বাড়বে বলেছেন তারেক রহমান। প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে ফখরুল খসরু লন্ডন থেকে যাবেন জাইমা। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি অযৌক্তিক বলেছেন শিক্ষা উপদেষ্টা। বক্তব্য প্রত্যাখ্যান, আন্দোলন চালিয়ে যেতে অনড় শিক্ষার্থীরা। যমুনা অভিমুখী সড়কে অবস্থান নিয়েছে জুলাই আন্দোলনে আহতরা। গণ অভ্যুত্থান অধিদপ্তর আগামী সপ্তাহে আহতরা আজীবন বিনামূল্যে চিকিৎসা, নিহতের পরিবার পাবে ভাতা। বাজারে এখনও চলছে চাঁদাবাজি, অভিযোগ সার্জিসের। রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল থাকবে, আশ্বাস বাণিজ্য উপদেষ্টার। আখেরি মোনাজাতে ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ শেষ, কাল থেকে দ্বিতীয় ধাপ। তুরাগ তীরে লাখো মুসল্লির ঢল। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংস্কারের আলাপ যত দীর্ঘ হবে দেশ তত বেশি সংকটের মুখে পড়বে, ষড়যন্ত্রকারীরা তত বেশি ষড়যন্ত্র করার সুযোগ পাবে। জানিয়েছেন, সংস্কার বাস্তবায়ন করতে হলে একটাই উপায়, নির্বাচন। তিনি বলেন, জনগণের ভাগ্য পরিবর্তনের কাজ শুরু করতে হলে দ্রুত নির্বাচনের পথে যেতে হবে। যত দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করা যাবে তত দ্রুত দেশকে আরো ধ্বংসের হাত থেকে রক্ষা করা যাবে। আহমেদ সরার রিপোর্টে বিস্তারিত। রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত ৩১ দফা সংস্কার কর্মসূচির জনসম্পৃক্ততায় রাজধানীর কদমতলী থানায় কর্মশালা করে বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ। রবিবার বিকেলে এ কর্মশালায় ভার্চুয়ালি যোগ দেন তারেক রহমান। ভোটের মধ্যে অন্তর্ভুক্ত। এ সময় তারেক রহমান বলেন, বিএনপি যখন সংস্কার প্রস্তাব দিয়েছিল তখন কেউ এ নিয়ে কথা বলেনি। যারা প্রতিনিয়ত সংস্কার করছেন তারা স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়ে সাহস করে তখন কিছুই বলেননি। সংস্কার করে আমরা এই আলোচনা দীর্ঘ থেকে দীর্ঘায়িত করতে থাকি, দীর্ঘতর করতে থাকি। যেই স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ, সকল মানুষ একত্রিত হয়ে এই দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে। যদি নির্বাচন প্রক্রিয়া দেরি হয় তাহলে সেই স্বৈরাচার সুযোগ পেয়ে যাবে। সংস্কার বক্তব্য রেখে দয়া করে এই আলাপ দীর্ঘায়িত করবেন না। কারণ আপনারা আলাপ যত দীর্ঘায়িত করবেন দেশ তত বেশি সংকটের মুখে পড়বে। আপনারা সংস্কার আলাপ যত দীর্ঘায়িত করবেন দেশে তত ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করার সুযোগ পাবে। এই সংস্কারকে বাস্তবায়ন করতে হলে উপায় একটাই। যেই সংস্কার প্রস্তাব বিএনপি দিয়েছে, যেই সংস্কার প্রস্তাব অন্তর্বর্তীকালীন সরকারের কমিশনগুলো তৈরি করে দিয়েছে, যেটাই হোক না কেন এই সংস্কারকে যদি বাস্তবায়ন করতে হয় নির্বাচন ছাড়া আর কোনো রাস্তা নাই। তিনি বলেন, রাজনীতির গুণগত পরিবর্তন আনতে চাইলে সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু রাজনীতির গুণগত পরিবর্তন আনলেই তো সবকিছু হয়ে যাবে না। যারা বেকার, বিভিন্ন কারণে কর্মসংস্থানের ব্যবস্থা তাদের হচ্ছে না, মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। শুধু বড় বড় কথা বললে তো হবে না। শুধু সংসদে উচ্চকক্ষ তৈরি করলেই সমস্যার সমাধান হবে না। আলোচনা হবে, উপায় বের হবে, কিন্তু সেই উপায়কে বাস্তবায়ন করতে হবে। শুধু একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হবে না এই কথা তো বললে হবে না। হলো না প্রধানমন্ত্রী, তাতে পাবলিকের কি যায় আসে? পাবলিককে, মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আমরা যদি জনগণের ভাগ্যের পরিবর্তনের কাজ শুরু করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে একটি নির্বাচন প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ার কাজ শুরু করতে হবে। যত দ্রুত আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে একটি নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দিতে পারবো তত দ্রুত আমরা দেশকে আরো ধ্বংস হয়ে যাওয়া থেকে রক্ষা করতে সক্ষম হব। আবারও জবাবদিহিতার উপর জোর দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ঢাকার সময় বোধহয় তখন হবে রাত 3:30 4টা হবে বোধহয়। ইশরাক তখন কয়টা বাজে খেয়াল আছে তোমার? তো এরকম সময় আমি তখন ওকে ফোন করলাম সাথে সাথে। আমি বললাম যে ইশরাক, তোমার এরকম নিউজ দেখলাম, তো আমার মনে হয় তুমি একটু যাও, গিয়ে দেখো কি করা যায়, কতটুকু ব্যাপারটা কি সমাধান করা যায়। আজকে যদি সত্যিকার ভাবে সিটি কর্পোরেশনের নির্বাচন হতো তাহলে কি ইশরাকের সেখানে যাওয়ার প্রয়োজন হতো? তাহলে কি সংবাদের দেখে আমার ফোন করার কোনো প্রয়োজন হতো না। কর্মশালায় বিএনপি নেতারা বলেন, এ ধরনের কর্মসূচির মাধ্যমে দলের নেতাকর্মীরা সংস্কার প্রস্তাবগুলোর বিষয়ে ভালোভাবে জেনে জনগণকে সচেতন করতে পারবেন। খুনি, স্বৈরাচারী, ফ্যাসিস্ট আওয়ামী লীগ
খুনি হাসিনা যেভাবে বাংলাদেশকে ধ্বংস করে রেখে গিয়েছে, সেখান থেকে রাষ্ট্রকে উত্তরণ ঘটিয়ে কিভাবে রাষ্ট্রকে বিনির্মাণ করতে যাচ্ছে, এটি রাজনৈতিক কর্মী হিসেবে জানা প্রত্যেকটি দফা আমাদের অত্যন্ত প্রয়োজন। কারণ আগামীতে আমাদের জাতীয় নির্বাচনে এই বিষয়গুলো জনগণের মাঝে ঘরে ঘরে গিয়ে উপস্থাপন করতে হবে। আজকে এখানে কর্মশালা করলাম, এর পরবর্তীতে আর কোনো কাজ করলাম না, তাহলে কিন্তু হবে না। আমাদের প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে, প্রত্যেকটি ঘরে ঘরে এই যে রূপরেখা, এই 31 দফা প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে আমরা যাতে পৌঁছে দিতে পারি, সেজন্য আমাদের কাজ করতে হবে। 31 দফা, সেই দফাকে বাস্তবায়ন করার জন্য এই দেশের জনগণকে সম্পৃক্ত করে আজকে দেশকে পুনর্গঠন করে আগামী দিনে দেশ নেত্রী এবং তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাআল্লাহ ক্ষমতায় আসবে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। আগামী 5 ও 6 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশ নিতে ঢাকা ছেড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি হিসেবে লন্ডন থেকে যুক্তরাষ্ট্রে যাবেন তার মেয়ে ব্যারিস্টার জয়মা রহমান। রবিবার সন্ধে 6:30টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওয়াশিংটন ডিসিতে যাবার আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ তথ্য জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে 3:30টার দিকে বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যদের আমন্ত্রণে বিএনপির প্রতিনিধি হিসেবে তারা যাচ্ছেন। সেখানে সাইডলাইনে কিছু বিষয় আলোচনা হবে বলেও জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চিকিৎসার জন্য লন্ডনে অবস্থানরত মা বেগম খালেদা জিয়ার সঙ্গে থাকার কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওয়াশিংটন যেতে না পারায় তার পক্ষে প্রতিনিধিত্ব করবেন তার মেয়ে ব্যারিস্টার জয়মা রহমান। এখানে কোনো আলোচনার বিষয় নেই, একটা ব্রেকফাস্ট প্রেয়ার আমরা আমন্ত্রিত হয়েছি, আমরা সেখানে যাচ্ছি। সাইড লাইনে কিছু আলোচনা হবে, কথা হবে। খসরু আছেন, বাকিটা খসরু বলবেন। না, এটা তো ব্রেকফাস্ট প্রেয়ার, এটা হচ্ছে আমেরিকার একটা রিচুয়াল, এটা ইয়ারলি একবার হয়। হ্যাঁ, জায়মা রহমান লন্ডন থেকে জয়েন করবেন। হ্যাঁ, জি জি, তারেক সাহেব উনি জায়মা রহমান ওনাকে রিপ্রেজেন্ট করবেন। মোংলা বন্দরকে এই অঞ্চলের বাণিজ্যিক হাব বানাতে প্রায় $350 মিলিয়ন একটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি। এই বন্দরের উন্নয়নে কিছু অবকাঠামো সহ কন্টেইনার সুবিধা বাড়ানো প্রয়োজন হবে। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কেন্দ্রে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে প্রায় 12,532 কোটি টাকার 13টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। প্রকল্পের ক্ষেত্রে দুর্নীতিবাজ দেশীয় ঠিকাদার যাতে জায়গা না পায় বিষয়টি মন্ত্রণালয় আশ্বস্ত করেছে। এলএনজি নির্ভরতা কমিয়ে নিজস্ব গ্যাস উত্তোলনের উপর জোর দেওয়া হয় একনেক সভায়। এজন্য বাপেক্সকে শক্তিশালী করতে প্রয়োজনে দেশি বিদেশি প্রতিষ্ঠানের সহযোগিতা নেওয়া হবে। পরিকল্পনা উপদেষ্টা জানান, আগামী সপ্তাহে বাজেট নিয়ে পর্যালোচনা করা হবে। এক্ষেত্রে রাজস্ব সংগ্রহ বাড়ানোর উপর জোর দেন তিনি। জানান, ডিসেম্বর পর্যন্ত এডিপি বাস্তবায়নের হার 18%। জাতিসংঘের এলডিসি থেকে বেরোতে সময় বাড়ানোর আপিলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান পরিকল্পনা উপদেষ্টা। তিতুমির কলেজের শিক্ষার্থীদের আলাদা করে বিশ্ববিদ্যালয়ের দাবি অযৌক্তিক। দাবির মুখে আর কোনো অযৌক্তিক সিদ্ধান্ত না নেওয়ার কথা জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ। শেরেবাংলা নগরে একনেক পরবর্তী ব্রিফিংয়ে তিনি জানান, দাবি আদায়ে জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না। দেশের মোট সরকারি বিশ্ববিদ্যালয়ের অর্ধেক সংখ্যকই হয়েছে গত 7 বছরে, যা বিশ্বে এক অনন্য রেকর্ড। রিপোর্ট করছেন সৈয়দ আব্দুল মুহিত। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে আলাদা করে বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করে তিতুমির কলেজ সহ ঢাকার ঐতিহ্যবাহী 7 কলেজ। পরিস্থিতি ভিন্ন দিকে মন নিলে শিক্ষার্থীদের দাবির প্রতি ইতিবাচক মনোভাব দেখায় অন্তর্বর্তী সরকার। এমন সময়ে 7 কলেজ থেকে বেরিয়ে আলাদা করে বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন শুরু করে তিতুমির কলেজ। তাদের আন্দোলনে ভোগান্তিতে পড়েছে রাজধানীবাসী। রবিবার একনেক পরবর্তী ব্রিফিংয়ে শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান, তিতুমির কলেজ শিক্ষার্থীদের দাবি অযৌক্তিক। সময় বেঁধে দিয়ে একটা কলেজের ছাত্ররা হঠাৎ করে একটা কলেজকে হঠাৎ করে সময় সীমার মধ্যে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা, এটা কোনো যৌক্তিক দাবি না। এবং আমরা এখন থেকে আর এই ধরনের
সময় বেঁধে দেওয়া যোগ মানে দাবির মুখে এমন সিদ্ধান্ত নেব না যেটা শুধু আমাদের সময়ের না, এটা পরবর্তী অনেক সময়ের ভবিষ্যতে বহুদিনের জন্য এটা একটা অযৌক্তিক সিদ্ধান্ত করলে সেটা বহুদিনের জন্য একটা বোঝা হয়ে থাকবে। সাধারণ শিক্ষার্থীদের ক্লাসের সুযোগ করে দেওয়ার পাশাপাশি জনদুর্ভোগ যেন না হয় সেই বিষয়টি বিবেচনায় নিয়ে কর্মসূচি দেওয়ার কথা বলেছেন শিক্ষা উপদেষ্টা। তিতুমির কলেজেরও সাধারণ শিক্ষার্থীদের যাতে শিক্ষাক্রমে অসুবিধা না হয়, তারা ক্লাস করতে চায়, আমার কাছে অনেকে বলেছে, লিখেছেও, এবং জনদুর্ভোগ যাতে না হয়, কর্মসূচি যদি দিতেই হয় সেরকম কর্মসূচি দিতে থাকুক। বিশেষ বিবেচনায় যদি বাংলাদেশের কোনো কলেজকে আমি বিশেষ বিবেচনায় নেব, সেটা নেব রাজশাহী কলেজ, কারণ রাজশাহী কলেজ হলো বাংলাদেশের সবচেয়ে ঐতিহ্যবাহী কলেজ এবং সবচেয়ে পুরাতন কলেজ। শিক্ষা উপদেষ্টা জানান, সরকারি বিশ্ববিদ্যালয়ের অর্ধেক সংখ্যকই হয়েছে গেল সরকারের শেষ 7 বছরে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের সুবিধা না থাকায় অনেকগুলোর বরাদ্দ স্থগিত রাখার কথাও জানান তিনি। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত তিতুমির কলেজের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনে অনড় তারা। ইজতেমার কারণে সকাল থেকে বিকেল পর্যন্ত অবরোধ কর্মসূচি কিছুটা শিথিল থাকলেও সন্ধ্যায় মহাখালী বিমানবন্দর সড়কের আমতলীতে অবস্থান নেয় তিতুমির শিক্ষার্থীরা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে সড়কে দেখা দেয় তীব্র যানজট। পরে রাত 7:45টার দিকে সেখান থেকে মিছিল নিয়ে কলেজের সামনের রাস্তার উপর অবস্থান নেয় তারা। এ সময় মহাখালী গুলশান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে কয়েকদিনের টানা অনশনে অসুস্থ হয়ে পড়েছেন কয়েকজন শিক্ষার্থী। গুরুতর অসুস্থ হয়ে পড়ায় 4 শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দর্শক, তিতুমির শিক্ষার্থীদের আন্দোলনের খবর সংগ্রহে মহাখালী এলাকায় রয়েছেন বিশেষ প্রতিনিধি গ্যালমান শাফি। চলে যাচ্ছি তার কাছে। গ্যালমান শাফি, তিতুমির শিক্ষার্থীরা কি বলছেন? অনশনে থাকা শিক্ষার্থীদের কি অবস্থা? নাদিরা, আমি আছি এখন তিতুমির কলেজের সামনে। তিতুমির কলেজের যে আন্দোলন, বিশ্ববিদ্যালয়ের দাবিতে যে আন্দোলন করছে কিছু সংখ্যক শিক্ষার্থী, ওরা বিকেলের দিকে আমতলীতে যে মহাখালী এয়ারপোর্ট রোডে মিছিল নিয়ে গিয়েছে। ওখানে 6:30 থেকে রাত 8:45 পর্যন্ত ওরা সড়কে অবস্থান নিয়ে বিমানবন্দর সড়ক বন্ধ করে দিয়েছে। এ সময় সমস্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে, যার জন্য এখানে দেখা দেয় তীব্র যানজট। রাত 8:45টার দিকে ওরা ওখান থেকে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে মিছিল নিয়ে চলে আসে তিতুমির কলেজের সামনে। এখানে ওরা কলেজের সামনে অবস্থান নিয়ে রাস্তা বন্ধ করে দেয় এবং বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরি করে যান চলাচল বন্ধ করে দেয়। এখন এই রোডে মহাখালী টু গুলশান রোডে কোনো যান চলাচল করছে না, সব যান চলাচল বন্ধ রয়েছে। এদিকে বিশ্ববিদ্যালয়ের দাবিতে ওরা যে আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছে, ওরা এখন আজকে 5ম দিনের মতো আন্দোলন, 5ম আমরণ অনশন কর্মসূচি চালাচ্ছে। আজকে 11 জন ছাত্র ওরা অনশনে অংশ নিয়েছে। এর মধ্যে একজন গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে রাজধানী সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর ওরা বলেছে শিক্ষামন্ত্রীর যে সর্বশেষ বক্তব্য দিয়েছে ওদের বিশ্ববিদ্যালয়ের দাবির ব্যাপারে, যে এটা অযৌক্তিক, সেই অযৌক্তিক শিক্ষামন্ত্রীর বক্তব্যের ব্যাপারে ওরা তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং শিক্ষামন্ত্রীর বক্তব্যকে ওরা প্রত্যাখ্যান করেছে। তারা জানিয়েছে যতক্ষণ পর্যন্ত তিতুমিরকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা না হবে ততদিন পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে। আর সর্বশেষ খবর হচ্ছে ওরা রাত 11টার পরে একটা সাংবাদিক সম্মেলন করবে, এতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে এবং ওদের কর্মসূচির বর্তমান কর্মসূচির ওরা আপডেট জানাবে। আপনাকে ধন্যবাদ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনে যেতে বাধা পেয়ে রাজধানীর শাহবাগ এলাকায় অবস্থান নিয়েছেন জুলাই গণ অভ্যুত্থানে আহতরা। রাষ্ট্রীয় স্বীকৃতি, পুনর্বাসন এবং উন্নত চিকিৎসার দাবিতে তারা আন্দোলন করছেন। দাবি আদায়ে সরকারকে 31 জানুয়ারি সময় বেঁধে দিয়েছিল জুলাই আন্দোলনে আহতরা। নির্ধারিত সময় পার হবার পর রাজধানীর শ্যামলীতে 2 দিন ধরে অনশন এবং অবস্থান কর্মসূচি নেয় তারা। আজ দিনভর শ্যামলী রাস্তা ব্যারিকেড করে তারা অবস্থান নেয়। আন্দোলনকারীদের অভিযোগ, পর্যাপ্ত সরকারের পক্ষ থেকে তাদের সঙ্গে কেউ যোগাযোগ করেনি। সন্ধ্যায় নিজেদের দাবি জানাতে প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় যাবার প্রস্তুতি নেয় তারা। শাহবাগ হয়ে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে গেলে ব্যারিকেড দিয়ে তাদের বাধা দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেখানে রাস্তায় বসে পড়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে আন্দোলনকারীরা। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
দর্শক, রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আছেন আমাদের সহকর্মী নাবিল জাহাঙ্গীর। যুক্ত হচ্ছে তার সঙ্গে। নাবিল, শুনতে পাচ্ছেন কিনা? নাবিল, গণ অভ্যুত্থানে আহতদের আন্দোলনের এখনকার চিত্র যদি আমাদের জানান। সোমা, আপনি জানেন যে এখানে এখন যারা অবস্থান করছেন তারা সবাই কিন্তু আসলে জুলাই গণ অভ্যুত্থানের একদম সম্মুখ সারিতে যারা লড়াই করেছেন তারা, এবং এদের অনেকেই কিন্তু ঢাকার বিভিন্ন হাসপাতাল যেমন পঙ্গু হাসপাতাল, নিউরো সায়েন্স এবং চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, এবং সেখান থেকে কিন্তু তারা রাস্তায় নেমেছেন তাদের 7 দফা দাবি নিয়ে, যার মধ্যে রাষ্ট্রীয় স্বীকৃতি, সুচিকিৎসা এবং পুনর্বাসন অন্যতম। এবং সেই দাবি নিয়ে কিন্তু তারা গতকাল থেকে শিশু মেলার সামনে যে রাস্তা সেটি তারা অবরোধ করে রেখেছিলেন, এবং তারপরেও যখন দাবি মানা হয়নি, আজকে সন্ধ্যায় কিন্তু তারা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাত্রা শুরু করেছেন। এবং এখানে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে তাদেরকে কিন্তু পুলিশের ব্যারিকেড দিয়ে তাদেরকে থামিয়ে দেওয়া হয়, এবং এই মুহূর্তে তারা এখানে অবস্থান করছেন এবং আশা করছেন হয়তো উপদেষ্টা পরিষদের কেউ কিংবা প্রধান উপদেষ্টার কার্যালয়ের কেউ হয়তো তাদের সাথে এসে দেখা করবেন। আমরা বরং তাদের কাছ থেকেই কিছুটা জানার চেষ্টা করি। আপনারা তো আপনাদের ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়েই তো এই অন্তর্বর্তী সরকার গঠিত হলো, তো এই অবস্থায় আপনারা তো চিকিৎসাধীন ছিলেন, তো চিকিৎসাধীন অবস্থায় রাস্তায় নেমে আসতে বাধ্য হলেন আসলে কেন? আসলে মূলত কথা হলো যে আমাদের সুচিকিৎসা আমরা ঠিক মতো পাচ্ছি না। মূলত কথা হলো যে ভাই, আমরা আজকে বিগত 6 মাস যাবত আমরা মেডিকেলের বিছানায় আছি। মূলত কথা আমাদের কোনো পুনর্বাসন হচ্ছে না, এবং আমাদের সরকার আমাদের ঠিক মতো আমাদের কোনো খোঁজখবরই নিচ্ছে না। মূলত কথা হলো যে আমাদেরকে যে পুনর্বাসন দেওয়ার কথা সেটাও আমাদেরকে দিচ্ছে না। মূলত কথা হলো যে আমাদেরকে রাষ্ট্রীয় যে স্বীকৃতি দেওয়ার কথা সেটা আমাদেরকে এরকম কিছু দিতেছে না, এবং আমরা বিচার আমরা যে কারণে আজকে আমরা এই হত্যায় আমরা আহত আছি, এবং আমাদের নিহত পরিবারগুলার কোনো খোঁজখবর তারা নিতেছে না। মূলত কথা হলো যে যারা এই রক্তের বিনিময়ে আজকে সরকার প্রতিষ্ঠিত হয়েছে বলে তারা আজকে আমাদের কোনো খোঁজখবর যদি না নেয় বলে আমরা সমাজ যেমনটা আসলে শুনছিলেন, এখানে যারা আসলে এসেছেন তাদের কিন্তু অন্যতম যে অভিযোগ, সেই অভিযোগটি হচ্ছে সরকারের পক্ষ থেকে তাদেরকে খোঁজ খবর নেওয়া হচ্ছে না, তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না, সেই সাথে তারা কিন্তু রাষ্ট্রীয় স্বীকৃতি। নাবিল জাহাঙ্গীর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আগামী সপ্তাহে গঠন হবে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর। এর আওতায় আহতরা আজীবন বিনামূল্যে চিকিৎসা সেবা পাবেন আর নিহতের পরিবার পাবে ভাতা। সচিবালয়ে এক বৈঠক শেষে এই তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম। জানান, জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর বিষয়ক নীতিমালার খসড়াও চূড়ান্ত হয়েছে। রিপোর্ট রিশান আসরুলার। জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থী ও বিভিন্ন পেশার নাগরিকদের সঠিক চিকিৎসা নিশ্চিত হচ্ছে না অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এমন অভিযোগ বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের। এরই মধ্যে চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিতের দাবিতে বেশ কয়েকবার রাজপথেও অবস্থান নিয়েছে আন্দোলনে আহতরা। এমন পরিস্থিতিতে রবিবার সচিবালয়ে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর গঠন ও নীতিমালার খসড়া নিয়ে আলোচনা করেন সরকারের 7 উপদেষ্টা। পরে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা জানান, আহতদের পুনর্বাসন ও নিহতদের ভাতার বিষয়টি নিশ্চিত করবে অধিদপ্তর হচ্ছে, এবং সেটা অতি দ্রুততম সময়ে হচ্ছে। এই সপ্তাহের মধ্যে এই অধিদপ্তরের কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা প্রবল, এবং সেই নিরিখে আমরা একটা নীতিমালা করছি। ওই নীতিমালার অধীনে তাদের পুনর্বাসন এবং যত রকমের ভাতা, এককালীন তাদের সঞ্চয়পত্র আমরা তাদেরকে দিচ্ছি। 10 লক্ষ টাকা করে সঞ্চয়পত্র শহীদদের পরিবারকে দেয়া হবে। সেই এবং আহত যারা হয়েছেন তাদেরকে যারা ক্যাটাগরি অনুযায়ী 3 লক্ষ, 2 লক্ষ, 1 লক্ষ, 1,50,000 এরকম করে তাদেরকে এই অর্থ বছরে দেওয়া হবে, এবং তাদেরকে সারা জীবনের জন্য চিকিৎসা এবং অন্যান্য ভাতা আদি দেওয়ার কথা সরকারের বিবেচনাধীন আছে। এ সময় উপদেষ্টারা বলেন, অধিদপ্তরের অধীনে নীতিমালার খসড়া চূড়ান্ত। বলেন, এই নীতিমালার আলোকেই অধিদপ্তরের কার্যক্রম পরিচালিত হবে। স্থায়ীভাবে যেন তাদের পুনর্বাসন কর্মসূচিগুলো সরকার যেন অ্যাড্রেস করে, এটা যেন নিয়মিতভাবে তারা এর ফলভোগী হয়, সুফলভোগী হয়। সেটা চিকিৎসা ক্ষেত্রে বলুন, সেটা যারা শহীদ হয়েছে তাদের বিষয়ে বলুন। জুলাই অভ্যুত্থানে যেসব যারা ত্যাগ করেছেন সেই সমস্ত ত্যাগের বিষয়টা আমরা সমুজ্জ্বল রেখে বাদ বাকি পুনর্বাসন কর্মসূচিগুলো সম্পন্ন করতে চাচ্ছি। ইতিমধ্যেই তাদের গেজেট হয়ে গেছে, এবং সেখানে আহতদেরও গেজেট হয়ে যাবে, এবং গেজেট হওয়ার পরে বিধিবদ্ধভাবে তারা সমস্ত সুবিধাদের আওতায় আসবেন।
এটা এই সরকার থাকুক কিংবা এর পরবর্তী সরকার যাক, এটা ধারাবাহিকভাবে হতে হবে। একটা অস্থিরতা সৃষ্টি হয়েছে কোনো না কোনোভাবে তাদের মধ্যে, সেটা আশা করছি কেটে যাবে। আমরা তাদের সাথে যোগাযোগ রক্ষা করার চেষ্টা করছি। বৈঠকে জানানো হয় এরই মধ্যে বিশেষ তহবিল হিসেবে 232 কোটি টাকা বরাদ্দ দিয়েছে অন্তর্বর্তী সরকার। বিশেষ বরাদ্দ পেয়েছি যাদের। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, দেশের এমন কোনো প্রতিষ্ঠান নেই যা শেখ হাসিনা ধ্বংস করেননি। ব্যাংক খাতকে পর্যন্ত অপরাধীদের স্থানে পরিণত করা হয়েছিল। রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল থাকবে বলে আশ্বস্ত করেছেন বাণিজ্য উপদেষ্টা। এদিকে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, বাজারে এখনও চাঁদাবাজি চলছে বলেই পণ্যের দাম কমছে না। এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান জানিয়েছেন, কর ফাঁকির কারণে রাজস্ব আয় কম, তাই বাধ্য হয়ে বিদেশ থেকে ঋণ নিতে হচ্ছে। রিপোর্ট করছেন গোলাম মইনুল হাসান। হাসিনা সরকারের আমলে মূল্যস্ফীতির চাপে এক প্রকার দিশেহারা সাধারণ মানুষ। জুলাই বিপ্লবের পর পরিস্থিতির বড় পরিবর্তন আসবে এমন প্রত্যাশার বিপরীতে মূল্যস্ফীতি এখনো 2 অঙ্কের ঘরে। এমন বাস্তবতায় খাদ্যপণ্যের যৌক্তিক দাম নিয়ে রাজধানীর একটি হোটেলে সেমিনার আয়োজন করা হয়। মূল প্রবন্ধে সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, সরবরাহ ব্যবস্থা দুষ্ট চক্রের মধ্যে পড়েছে। এরকম একটা মার্কেট স্ট্রাকচার চলতে পারে না। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, আগের মতো চাঁদাবাজি চলছে, সিন্ডিকেট ভাঙতে পারেনি অন্তর্বর্তী সরকার। প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজি নামে লুটপাটের এই ট্রেডিশনটা বন্ধ হওয়া উচিত। এটা রাজনীতিবিদদের পক্ষ থেকে এই কাজটা তাদের করতে হবে। একইভাবে বিজনেসম্যান এখানে যারা রয়েছেন, আপনারা আপনাদের জায়গায় যদি এই প্রতিযোগিতামূলক বাজারটা বা আপনাদের জায়গা থেকে যতটা কাজ করা যায়, ইভেন একদম 2টা শব্দ দিয়ে বলি, সরকার কাজ করছে মূল্যস্ফীতি নিয়ে, আমাদের বড় বড় বিজনেসম্যানদের কাজ করতে হবে লোভ স্ফীতি নিয়ে। মানে এই লোভের যে স্ফীতি, এটা আমাদের মনে হয় কিছুটা কমানো উচিত। গত সরকারের সময় এরকম হয়েছিল যে কোনো জবাবদিহি নাই, কোনো রকম স্বচ্ছতা নাই, এবং তার কোনো কারোর কাছে কোনো ধরনের চাঁদাবাজি বাড়তে থাকে যদি, তারপরে তার কোনো নিয়ন্ত্রণ নেই, অনিয়ন্ত্রিত অনির্দিষ্টভাবে সব কিছু বেড়ে যাচ্ছে, লুটপাট এবং চাঁদাবাজি। সেই সরকার পতনের পরে এটা তো স্বাভাবিক প্রত্যাশা ছিল যে তাহলে তো জিনিসপত্রের দাম কমে আসবে, চাঁদাবাজিটা তো নাই। কিন্তু দেখা যাচ্ছে যে চাঁদাবাজি, সরকার চলে গেল কিন্তু, এবং চাঁদাবাজিও বন্ধ হওয়ার কথা, কিন্তু জিনিসপত্রের দাম কমছে না। এনবিআর চেয়ারম্যান জানিয়েছেন, নিয়মিত করদাতাদের বিরক্ত করা হবে না, খোঁজা হচ্ছে নতুন করদাতা। আপনারা এটা টের পাবেন যে আপনাদের বন্ধু বান্ধবরা যখন ট্যাক্সের নোটিশ পাবে, দীর্ঘদিন ধরে ওনার টিআইএন আছে, উনি জীবিত আছেন, ওনার ব্যবসা বাণিজ্য আছে, অথচ উনি রিটার্ন দেন না। অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা বলেন, সীমাহীন দুর্নীতি অনিয়মে হাসিনা সরকার প্রতিষ্ঠানের কাঠামো ভেঙে দিয়েছে, এজন্য প্রতিষ্ঠানগুলো কাজ করছে না। শেখ হাসিনা নামে যে মহিলাটা আমাদের দেশে আবর্তিত হয়েছিলেন, আমি অনুরোধ করবো এখানে একাডেমিয়া যারা আছেন ওনার নামে একটা পিএইচডি ডিগ্রি যদি খোলা যেত, আমার মনে হয় খুবই ভালো হয়। কারণ প্রতিষ্ঠানগুলোকে, মানে এমনকি বাইতুল মোকাররমের খতিবও যখন পালিয়ে যায়, তখন এটা নির্দিষ্টভাবে বোঝা যায় যে হেন কোনো প্রতিষ্ঠান ছিল না যেটাকে ধ্বংস করা হয়নি। সেটা ব্যুরোক্রেসি বলেন, এমনকি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা বলেন, আমাদের জুডিশিয়াল সিস্টেম বলেন, একাডেমিয়া বলেন, আমাদের বিজনেস কমিউনিটি বলেন, সবার একটা ক্রিমিনাল নেক্সাস আমরা দেখেছি। রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণের বিষয়ে কথা বলেন বাণিজ্য উপদেষ্টা। আমি এটাও আপনাদেরকে অ্যাসিওর করতে চাই, গোয়িং ফরওয়ার্ড ইন রমাদান ইনশাআল্লাহ সমস্যা হবে না। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। মোনাজাতে দেশ ও বিশ্ববাসীর মঙ্গল কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন কাকরেল মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ জোবায়ের আহমেদ। এদিকে বরাবরের মতো এবারও গণপরিবহন সংকটে পড়তে হয় মুসল্লিদের। ট্রেনেও ছিল উপচে পড়া ভিড়। ইনামুল হাবিব রুবেলকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন ফজলে রাব্বি। আমিন আমিন কণ্ঠে মুখরিত টঙ্গীর তুরাক্তীর। পরম করুণাময় আল্লাহর কাছে দুহাত তুলে মোনাজাত। চোখের জলে কেঁদে বুক ভাসালেন লাখো মুসল্লি। সকাল 9টার কিছু পর ইজতেমার আখিরি মোনাজাত শুরু হয়, যা পরিচালনা করেন কাকরাইল মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের। এদিন ফজরের নামাজের পর বয়ান শুরু করেন ভারতের মাওলানা আকবর শরীফ।
মূল ময়দান আগে থেকেই কানায় কানায় পূর্ণ, জায়গা না পেয়ে তাই অনেকেই আশপাশ সড়কে অবস্থান নেয়। আখেরি মোনাজাতের চোখের জলে গভীর আকুতিতে দেশ ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করেন মুসল্লিরা। পাপ থেকে মুক্তি চান দুহাত তুলে। মোনাজাত আল্লাহ তাআলার কাছে কান্না করছি, আল্লাহ যেন পুরো দেশবাসীকে আল্লাহ তাআলা মঙ্গল কামনা করেন। আইলাম, আল্লাহ সবার লেগে দোয়া করছি, নিজের লেগে দোয়া করছি, আল্লাহ যেন সবার মঙ্গল রাখে। আসি আমি পাকিস্তানের মূল থেকে, আমার তো খুব ভালো লাগে, খুব আনন্দ লাগে। আল্লাহর কাছে দেশবাসীর জন্য সবার জন্য দোয়া করছি, আল্লাহ যেন আমাদের দেশে শান্তি বর্ষিত করে। আর সমস্ত উম্মতি মুহাম্মদী কিভাবে দেখেছে দিন পেতে পারে, এই জন্য বেশি থেকে বেশি আল্লাহ রাস্তায় সফর করা জামাত ভাইরানো। এদিকে বরাবরের মতো এবারও আখেরি মোনাজাত শেষে পর্যাপ্ত যানবাহনের দেখা মেলেনি, ফলে দীর্ঘ পথ হাঁটতে দেখা গেছে মুসল্লিদের। ট্রেনেও ছিল উপচে পড়া ভিড়। ইজতেমার দ্বিতীয় ধাপের কার্যক্রম সোমবার শুরু হয়ে 5 তারিখ পর্যন্ত চলবে। একই মাঠে ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে 14 ফেব্রুয়ারি থেকে 16 ফেব্রুয়ারি পর্যন্ত। এ পর্বের নেতৃত্ব দিবেন ভারতের মাওলানা সাদের অনুসারীরা। লাখো মুসল্লির উপস্থিতির মধ্য দিয়ে পালিত হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। শান্তির ধর্ম ইসলাম, তাই সকল ভেদাভেদ ভুলে একসঙ্গে ইসলামের প্রচার ও প্রসারে কাজ করার তাগিদ দিলেন এখানে আসা লাখো মুসল্লি। টঙ্গীর মিষ্টি ইজতেমা থেকে ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। ছাত্র জনতার গণ অভ্যুত্থান, বাক স্বাধীনতা ও সাংবাদিকতার দায় শীর্ষক আলোচনা সভায় বক্তারা দেশ গড়ার লক্ষ্যে সকল শ্রেণী পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। রাজধানীর একটি হোটেলে সাপ্তাহিক সময় ও কথা আয়োজিত এক আলোচনায় আহ্বান জানিয়েছেন বক্তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান সিনিয়র সচিব মোহাম্মদ ওয়াহিদ হোসেন। পিআইবির সাবেক মহাপরিচালক ডক্টর আব্দুল হাই সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা প্রধান আলোচক ছিলেন রাজুকের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সিদ্দিকুর রহমান সরকার। আলোচনায় অংশ নেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের মহাপরিচালক মোহাম্মদ আরিফুল হক, সাবেক যুগ্ম সচিব হারুনুজ্জামান, আসিয়ান সিটির সিনিয়র ডিরেক্টর অবসরপ্রাপ্ত কর্নেল কাজী মেজবাউদ্দিন আহমেদ, এফবিসিসিআই সাবেক পরিচালক প্রবীর কুমার সাহা এবং সাংবাদিক নেতা এরফান নাহিদ। স্বাগত বক্তব্য রাখেন পত্রিকাটির সম্পাদক সাজিদ হাসান সোহেল। অনুষ্ঠানে বক্তারা বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা তার শাসনামলে দেশের বিচার বিভাগ, প্রশাসন এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিলেন, ক্ষতিগ্রস্ত করেছিলেন গণমাধ্যমের পেশাদারিত্ব। তাই ঢালাওভাবে কোনো প্রতিষ্ঠানকে এককভাবে দায়ী করা ঠিক হবে না। প্রতিকূলতা সত্ত্বেও কোনো কোনো গণমাধ্যম দায়িত্বশীল ভূমিকা পালনের চেষ্টা করেছে বলে উল্লেখ করেছেন বক্তারা। পাঠক, লেখক, প্রকাশকদের সমাগমে দ্বিতীয় দিনেই বেশ জমজমাট বইমেলা। পছন্দের বই সংগ্রহে এক স্টল থেকে অন্য স্টলে ঘুরছেন পাঠকরা। অনেকেই মেলায় এসেছেন সন্তানদের নিয়ে। সোশ্যাল মিডিয়ার আসক্তি কমাতে বইয়ের বিকল্প নেই বলছেন পাঠকরা। রিপোর্ট শুভ মাহফুজের। অমর 21শে বইমেলার দ্বিতীয় দিন। এরই মধ্যে লেখক, প্রকাশক, পাঠক আর দর্শনার্থীদের আনাগোনা বেড়েছে মেলা প্রাঙ্গণে। অনেকে এসেছেন পরিবার পরিজন কিংবা বন্ধু বান্ধব নিয়ে। প্রতি বছরের ন্যায় এবছরও আমি আসছি বই সংরক্ষণের জন্য, যে এখান থেকে আমরা বিভিন্ন কবি, লেখক, সাহিত্যিক তাদের বইগুলো পাই। মেলাতে আসতে খুব পছন্দ, তাই আমি এখানে আসছি। আমি প্রত্যেকবারই আসি। আমি অনুকবিতে লিখে থাকি। এটার পিছনে ছোট্ট একটা লেখা আছে, যার শুকনো চোখ তুমি ভেজালে জলে, ওই মানুষটা ছাড়া তোমার কিভাবে চলে। তুমি যদি হও অদৃশ্য অসুখের এক নার্স, আমি বলবো অসুখ তুমি থাকো 12 মাস। বইয়ের প্রতি আগ্রহ বাড়াতে সন্তানদের নিয়ে মেলায় এসেছেন অভিভাবকরাও। বই কিনে উচ্ছ্বসিত খুদে পাঠকরা। বাচ্চাদের আসলে বই মেলায় নিয়ে আসার পরে তাদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়বে, যার করে নিয়ে আসছি এবং তার জন্য কিছু বই নিয়েছি। বাচ্চাদের একটু বই চেনানো, বাচ্চা যাতে একটু বইয়ের সাথে অ্যাটাচ হইতে পারে, এজন্য আসা আর কি। অভিশপ্ত ভূতের বই, ভূতের বই, তারপরে হচ্ছে রূপকথার বই, এই টাইপের বই নিতে এসেছি। অনেক এখানে প্রকাশনা সংস্থা আছে, তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে, দেখতেছে, বিভিন্ন লেখকের বইগুলো ঘুরে ফিরে দেখছে। এটা তাদের মধ্যে একটা উপলব্ধি তৈরি হবে। অনেকেই ঘুরে ঘুরে বই দেখছেন, প্রিয় লেখকের বইয়ের খোঁজ করছেন স্টলে স্টলে, কিনছেনও কেউ কেউ। দেখি, ঘুরি, তারপরে যদি কিছু পছন্দ হয় তারপরে। খুবই ভালো লাগছে, বই দেখলাম, ভালো লাগলো। ওইখানে দেখলাম পুঁথি নিলয়, এখানে এটা দেখলাম, ভালো লাগলো। দেখবো, যেটা যদি ভালো লাগে, গল্পের বই যদি পছন্দ হয় তাহলে কিনবো। শুরুর দিকের তুলনায় এবার বিক্রি ভালো। পাঠকদের চাহিদাকে প্রাধান্য দিয়ে নতুন বই আনার কথা জানালেন প্রকাশকরা। প্রথম দিন মোটামুটি ভালোই সেল হয়েছে, যেহেতু এখনও সব কিছু গুছানো ঠিক হয় নাই,
তারপর হচ্ছে যতটা সেল হয়েছে ভালোই হয়েছে। এখন তো জাস্ট মেলার শুরু, তখন সেই পরিমাণে ভিড় পাওয়া যাচ্ছে। আসলে আমরা সবসময় পাঠকগত চিন্তা করি, বইগুলো আমরা প্রকাশ করে থাকি। মেলার বাংলা একাডেমি প্রাঙ্গণে রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্টল। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান নিয়ে বিভিন্ন লেখকদের বই রয়েছে সেখানে। আমাদের স্টলে আসলে জুলাইকে ধারণ করে বা জুলাই নিয়ে লেখা এরকম বইগুলো আমরা আমাদের স্টলে রেখেছি। এবারের মেলায় মোট স্টল রয়েছে 1112টি। এর মধ্যে বাংলা একাডেমিতে 153 ও বাকি স্টলগুলো সোহরাওয়ার্দী উদ্যানে। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। আরও কিছু খবর নিয়ে এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। বেসিক ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়েছে রাজধানীর ব্যায়াম মিলনায়তনে। এর উদ্বোধন করেন প্রধান অতিথি ব্যাংকের চেয়ারম্যান হেলাল আহমেদ চৌধুরী। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ কামরুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক ডক্টর নাহিদ হোসেন, ডক্টর মোহাম্মদ আব্দুল খালেক খান, মোহাম্মদ এম লতিফ ভুইয়া এবং মোহাম্মদ রফিকুল ইসলাম। উপব্যবস্থাপনা পরিচালকরা, শাখা ও উপশাখা ব্যবস্থাপকরা ছাড়াও প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এ সময়। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের 109তম জন্মবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের দিরাই উপজেলার কালনী নদীর তীরে উজানধল গ্রামে আগামী 7-8 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে শাহ আব্দুল করিম লোক উৎসব 2025। শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে শাহ আব্দুল করিম পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত জানান সংগঠনটির সভাপতি ও বাউল সম্রাটের ছেলে শাহ নূর জালাল। বিশ্বমানের স্টিল রিবার উৎপাদনকারী দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিমিটেড আয়োজিত গ্র্যান্ড ইভেন্ট জিপিএইচ মহারাজ দরবার 2024-এর মূল পর্ব অনুষ্ঠিত হয়েছে। এই ফ্ল্যাগশিপ ইভেন্টের মাধ্যমে জিপিএইচ তাদের চ্যানেল পার্টনারদের বাৎসরিক পারফরমেন্সের ভিত্তিতে বিশেষ সম্মাননা দিয়ে থাকে। অনুষ্ঠানে সেরা 10 জনকে মহারাজ সম্মাননা এবং পরবর্তী সেরা 10 জনকে মহাবীর সম্মাননা দেয়া হয়। তারুণের উৎসব হয়েছে রাজধানীর যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মাঠে। উদ্বোধন করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মরিয়ম বেগম। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নানা পণ্যের পসরা বসায় শিক্ষার্থীদের সাথে তাদের অভিভাবকরাও এতে অংশ নেন। উৎসব মুখর এমন আয়োজন শিক্ষার্থীদের কর্মমুখী করে তুলতেও উৎসাহ যোগাবে বলে মনে করেন আয়োজকরা। এই আয়োজনে সহযোগিতা করেন প্রতিষ্ঠানটির প্রভাতী ও দিবা শাখার শিক্ষকরা। বাংলাদেশের প্রখ্যাত বংশীবাদক ওস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলামের 80তম জন্মদিন উপলক্ষে একক বংশীবাদন অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজধানীর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে। যৌথভাবে এর আয়োজন করে পথিকৃত ফাউন্ডেশন ও সংস্কৃতি বিকাশ কেন্দ্র। বিশিষ্ট শিল্পী ওস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলাম তার অনবদ্য বংশীবাদনে দর্শকদের মোহিত করেন। অধ্যাপক লিয়াকত আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। এ সময় দেশের সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজন, সাংবাদিক, শিল্পী ও সঙ্গীত প্রেমীরা এই গুণী ব্যক্তিকে ফুলের শুভেচ্ছা জানান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে 24 নম্বর ওয়ার্ড সমিতি বাজার বিএনপি। উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হুমায়ুন কবির, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ভিপি মোহাম্মদ সুলাইমান সহ অনেকে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের অপতৎপরতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সাতক্ষীরায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে শহর বিএনপি। শহরের সঙ্গীতা মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের করে শহরের প্রধান সড়ক ঘুরে আসে। শহর বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু, বিএনপি নেতা আহসানুল কাদির স্বপন সহ অনেকে উপস্থিত ছিলেন এ সময়। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মেদিনী মণ্ডলে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে এসব শীতবস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। লৌহজং উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কোহিনুর শিকদার সদস্য শাহ কামাল ঢালি উপস্থিত ছিলেন এ সময়। কক্সবাজারে সংস্কার, জাতীয় ঐক্য ও নাগরিক ভাবনা শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে শহরের শহীদ সুভাষ মিলনায়তনে কক্সবাজার সিভিল সোসাইটির আয়োজনে এ সংলাপ অনুষ্ঠিত হয়। রয়্যাল আড্ডা 2025 অনুষ্ঠিত হয়েছে বিরুলিয়ার ঢাকা বোট ক্লাবে। এসএসসি 95 ফ্রেন্ডস রয়্যাল ক্লাবের আয়োজনে দিনব্যাপী এই অনুষ্ঠানে উপস্থাপনা করেন বন্ধু জেসিকা। শুরুতেই কোরআন তেলাওয়াত, পরে জাতীয় সঙ্গীত পরিবেশনের পর প্রয়াত রয়্যাল ক্লাবের বন্ধুদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে উপস্থিত বন্ধুদের অনেকেই তাদের মূল্যবান মতামত
ও পরামর্শ তুলে ধরেন। এ সময় আগামী বছর রয়্যাল আড্ডা কক্সবাজারে হবে বলে জানান আয়োজকরা। জমকালো মনোজ্ঞ সঙ্গীতের মধ্য দিয়ে শেষ হয় রয়্যাল আড্ডা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির নতুন তথ্য পাবার দাবি করেছেন দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সির গোয়েন্দা কর্মকর্তারা। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের সঙ্গে ঢাকা এক গোপন বৈঠকের পর তথ্য জানিয়েছে ব্রিটিশ কর্তৃপক্ষ। তথ্যের ব্যাপারে বিস্তারিত কিছু না জানালেও বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। শনিবার দ্য মেইল অন সানডে প্রতিবেদনে বলা হয়, একাধারে টিউলিপ সিদ্দিকের ব্যাংক অ্যাকাউন্ট সহ ইমেলের তথ্য যাচাই চলছে। এমনকি জিজ্ঞাসাবাদের জন্য টিউলিপকে ডাকা হতে পারে বলেও জানিয়েছেন ব্রিটিশ কর্মকর্তারা। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে তা প্রমাণিত হলে টিউলিপের 10 বছর বা তারও বেশি সময়ের জেল হতে পারে। এর আগে ফ্ল্যাট কাণ্ড সহ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে অর্থ আত্মসাতে জড়িত থাকার অভিযোগ ওঠে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে। 2013 সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনা পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প চুক্তিতে স্বাক্ষর করেন। তখন সেখানে উপস্থিত ছিলেন শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকীও। অভিযোগ রয়েছে টিউলিপ এতে মধ্যস্থতা করে অর্থ আত্মসাতে সহযোগিতা করেছেন। বিসিবির নির্বাচকের পদ ছাড়লেন হান্নান সরকার। জাতীয় দলে 1 বছর সহ 8 বছর 8 মাস বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নির্বাচকের দায়িত্ব পালন করেছেন হান্নান। বিসিবির সম্মানজনক পদ থেকে সরে দাঁড়ালেও ক্রিকেটের সাথেই থাকছেন সাবেক এই ক্রিকেটার। ভবিষ্যৎ পরিকল্পনায় ফিরতে চান কোচিংয়ে। ক্যারিয়ারটা অনেস্টলি যদি বলি, আসলে এটা তো কোনো পার্মানেন্ট সলিউশন না। এটা কিন্তু লম্বা ক্যারিয়ার হওয়ার জায়গা না। 3-4 বছর পরে আলটিমেটলি আমাকে সরে যেতেই হবে। যদি আবার 1 বছর আছে, তারপরে হয়তো রিনিউ হতে পারে, হলে হয়তো আরও কন্টিনিউ হওয়ার ব্যাপার থাকে। বাট আমার কাছে মনে হচ্ছে আমার ফিউচার ক্যারিয়ারের জন্য আমার কোচিং ক্যারিয়ারটা আরও ভালো করার সুযোগ রয়েছে। সব জায়গা থেকে কোচিংটা আমাকে সাপোর্ট করছে এবং আমার ফিউচার ক্যারিয়ারের জন্য আমার কাছে মনে হচ্ছে এটা ডিসিশনটা যেতেই হবে, সেটা আজকে হোক, কালকে হোক বা 2 দিন পরে হোক। তো ক্রিকেট বোর্ডের বর্তমান দৃষ্টিভঙ্গিটা আমার কাছে মনে হচ্ছে আমাকে ইন্সপায়ার করেছে এই ধরনের সিদ্ধান্তে যাওয়ার ক্ষেত্রে। আমি এখনও বোর্ডের সাপোর্ট পেতে চাই। যদি কোচিং করাতে চাই, আমি চাই বোর্ডের সঙ্গে কাজ করার ব্যাপারে ইন্টারেস্টেড। যদি বোর্ড মনে করে আমাকে যে কোচিং ক্রিকেট বোর্ডে রাখা সম্ভব বা কাজ করা সম্ভব, সেটা থাকবে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। সংস্কারের আলাপ দীর্ঘ হলে সংকট বাড়বে বলেছেন তারেক রহমান। প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে ফখরুল খসরু, লন্ডন থেকে যাবেন জাইমা। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি অযৌক্তিক বলেছেন শিক্ষা উপদেষ্টা। প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যেতে অনড় শিক্ষার্থীরা। যমুনা অভিমুখী সড়কে অবস্থান নিয়েছে জুলাই আন্দোলনে আহতরা। গণ অভ্যুত্থান অধিদপ্তর আগামী সপ্তাহে আহতরা আজীবন বিনামূল্যে চিকিৎসা, নিহতের পরিবার পাবেন ভাতা। বাজারে এখনও চলছে চাঁদাবাজি, অভিযোগ সার্জিস আলমে। রোজার দ্রব্যমূল্য স্থিতিশীল থাকবে, আশ্বাস বাণিজ্য উপদেষ্টার। আখেরি মোনাজাতে ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ শেষ। কাল থেকে দ্বিতীয় ধাপ, তুরাগ তীরে লাখো মুসল্লির ঢল। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ। শুভরাত্রি।